একাডেমিক আলাপ আলোচনা শুনবো আশা করি সীমান্ত নিয়ে। আমি একটু আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করবো, পাশাপাশি কিছু ছবি দেখবো। আমি প্রায় 10 বছর ধরে হচ্ছে আপনার সীমান্ত হত্যা, সীমান্তের আপনার চারপাশের অবস্থা কি এবং ওই অঞ্চলের মানুষের আপনার দৈনন্দিন জীবনটা আসলে কি, আমরা আসলে ঢাকায় বসে সীমান্তকে যেভাবে দেখি, ঢাকার বাইরে আসলে সীমান্ত জিনিসটা কি আসলে সেটা বোঝার চেষ্টা করেছি। এবং এরপরও যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা সীমান্তকে যদি ভাবি একটা আপনার ধরা যায় ছোঁয়া যায়, আমার কাছে মনে হয় 10 বছর পরে আসলে এটা ধরা যায় ছোঁয়া যায় তার চেয়ে বড় বিষয় একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, একটা রাজনৈতিক ব্যাপার এবং একটা পার্শ্ববর্তী শক্তিশালী দেশ আপনাকে নানাভাবে আপনার সীমান্তে নানাভাবে আপনাকে প্রেশার ক্রিয়েট করতেছে। আমরা আসলে একটা নেশন হিসাবে সেই সীমান্তকে কীরকম করে দেখি, আমরা প্রায় পত্রিকায় দেখি যেন আপনার গরু আনতে গিয়ে রাখাল মারা গেছে বা গরু চোরাচালানকারী মারা গিয়েছে বা ফেন্সিডিলের 2 বস্তা সহ ধরা পড়েছে, গাঁজা আনতে গিয়ে মারা গিয়েছে বা শাড়ি আনতে গিয়ে মারা গিয়েছে। আমরা দেখি আর হচ্ছে চোরাচালানকারীর গল্প শুনি, সে মারা গেছে, চোরাচালানকারী মারাই যেতে পারে। কিন্তু আমরা কি কখনো ভারতের কাছ থেকে শুনেছি যেন বাংলাদেশি কেউ ভারতের কাছ থেকে আপনার বা কারো বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে এসেছে বা 2 বস্তা ফেন্সিডিল চুরি করে নিয়ে এসেছে? তার মানে এটা একটা মার্কেট আছে। এই মার্কেটটা কে চালায়? একজন প্রোডাকশন করে, এই সাইডের কনজিউমার আছে। আমরা কীভাবে কখনো ভেবে দেখেছি কিনা? কারণ আমরা শুনে যেন চোরাচালানকারী মারা গেছে, গরু কেন বাংলাদেশে আসতেছে? গরু তো আর হেঁটে হেঁটে চলে আসে না। তার মানে ওই পাশে কেউ একজন আছে যার গরু বিক্রি করার প্রয়োজন আছে। আমরা কীভাবে ভেবে দেখেছি কিনা কখনো? বা ওই পাশে কেন ফেন্সি ডিলের দোকানগুলো সব বা আপনার কারখানাগুলো সব ওই পাশে হয়েছে কেন? তো এই প্রশ্নগুলো আমরা প্রায় সময় করি, আমি প্রায় সময় যাই ওইখানে। তো আমরা কিছু ছবি দেখি। এটা রৌমারীতে 2016 সালে একজনের জানাজার ছবি। উনি মারা যাওয়ার প্রায় 7 দিন পরে ওনার ডেড বডি ফেরত দেওয়া হয়। ওনার ডেড বডির এমন অবস্থা, ওনার নাম দুখু মিয়া। উনি রৌমারীতে খুব সম্ভবত আপনার চর রাজীব এলাকায় মারা গিয়েছিল। উনি গরু রাখাল ছিল, তো ওনাকে মেরে ফেলা হয়। তো ওনাকে মারার পরে প্রায় 8 থেকে 9 ঘন্টা কোনো খোঁজ নাই। যখন পার্শ্ববর্তী রাখালরা ওইখানে যায়, তারা গিয়ে দেখে যেন একটা ডেড বডি পড়ে রয়েছে ওইখানে। তো ওনার লাশ আপনার যেহেতু একটা নোম্যান্স ল্যান্ডের মতো জায়গায় ছিল, তো বাংলাদেশ গভর্নমেন্টও ক্লেম করতেছে না এটা বাংলাদেশের এলাকায় পড়ছে, বা বিএসএফও ক্লেম করতেছে না। তো এটা নিয়ে একটা বার্গেন চলতে থাকে, প্রায় সময় এই ঘটনাটা ঘটতে থাকে। তো এটা খুবই হৃদয় বিদারক ঘটনা। আমরা ঢাকায় বসে খবর জানতেছি যেন আপনার একজন লোক মারা গেছে, কিন্তু লাশটা কেউ নিচ্ছে না। তো একটা পর্যায়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট এগ্রি করে তারা লাশটা নিবে। তো তারা হচ্ছে সেই লাশটা ইন্ডিয়ায় নিয়ে যায় এবং 5 দিন তারা ওইখানে রাখে ওইখানে। এবং তাদের যে পোস্টমর্টমের প্রসেস এবং লাশকে যেভাবে আপনার একটা মানুষের যে পরিমাণ ডিগনিটি পাওয়ার কথা, তার কোনো কিছুই আমার মনে হয় না সেগুলো মেনটেন করে। তো আমরা যখন আমি ডেড বডি আসার জন্য ওয়েট করতেছিলাম, কবে আসবে, কখন আসবে, কুড়িগ্রাম হয়ে আসবে। তো এই গন্ধে চারপাশে থাকার অবস্থা নাই। তার ভাইকে বলা হলো যেন আপনি কি একটু দাফন কাফনে হেল্প করবেন, কিন্তু ওনার ভাই সাহস করতে পারতেছে না। তো স্থানীয় মাদ্রাসায় হচ্ছে আপনার সেই জানাজা হলো প্রায় রাত 10টার দিকে। তো এই হচ্ছে আপনার ওই সমস্ত এলাকার অবস্থা। এটা মহানন্দা নদী, মহানন্দা নদীর ওপারে হচ্ছে আপনার দেখেন সব লাইটগুলো বাংলাদেশের দিকে দেওয়া। তো একটা স্বাধীন দেশ, আমরা হচ্ছে একটা সার্বভৌম দেশ, আমরা দেশ স্বাধীন করছি, আমাদের দেশের দিকে তারা লাইট কেন দিয়ে রাখবে? ওরা কি ওদের দেশের দিকে লাইট দিয়ে রাখছে? সার্ভিলেন্স ক্যামেরা, ড্রোন, আপনার হচ্ছে রেডিও, যত রকমের আপনার টেকনোলজি সব আমাদেরকে দিয়ে রাখতেছে। আমরা কি ওই দেশে কি সন্ত্রাসী পাচার করতেছি নাকি ওই দেশে অ্যাটাকে যাচ্ছি? তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, ভাবতে হবে, কোয়েশ্চেন করতে হবে বিভিন্ন জায়গাতে, নানা ফোরামে, যে আসলে কেন আমাদেরকে এত সার্ভিলেন্স করতেছে তারা। তাদের ইকোনমির অবস্থা এতটা আপনার হচ্ছে সেই জায়গাতে তারা দেখেন পুরো সীমান্ত এলাকা জুড়ে তারা কাঁটাতারের ফেন্স বর্ডার করছে, তারা লাইট দিছে। ইভেন ইন্ডিয়ার কিছু জায়গাতে হচ্ছে আপনার ইলেকট্রিসিটি নাই, ওইসব জায়গাতে গ্রামগঞ্জে ইলেকট্রিসিটি নেই, কিন্তু তারা ডিজেল নিয়ে যায় ওখানে, ডিজেল ক্যারি করে ট্র্যাক্টর দিয়ে, ডিজেল ক্যারি করে সার্ভিলেন্স ক্যামেরাগুলোকে জেনারেটর দিয়ে চালিয়ে রাখে, আমাদেরকে তারা পাহারা দেয়। আমাদেরকে পাহারা দেওয়ার উদ্দেশ্য কি আমি আসলে বুঝতেছি না এখনও কিছু। তো এটা একটা হচ্ছে আপনার ডেড বডি রিসিভের সময়ের ছবি। এটা হচ্ছে আপনার ঠাকুরগাঁয়ের হচ্ছে আপনার রানী শঙ্কুল এলাকাতে। তো এখানে আপনার একজন উনিও গরু পাচারকারী বলে আপনার মিডিয়াতে প্রচার করা হয়েছে, কারণ যখন মারা যায় কেউ তো থাকে না ওইখানে। তো আমাদের কাছে খবর বিজিবির সোর্স বা বিএসএফ সোর্স খবর পাঠায় লোকাল মিডিয়াতে যে গরু পাচারকারী মারা গেছে। সেই গরু পাচারকারী মারা গেছে এটা এখানে ঢাকাতে মনে করেন টিভির হচ্ছে স্ক্রলে চলে আসে গরু পাচারকারী, ঢাকাতে আমাদের হেডলাইনে চলে আসে গরু পাচারকারী। গরু পাচারকারী আসলে কি গরু সহ কি পাওয়া যায় তাকে কখনো, নাকি ফেন্সিডিল সহ পাওয়া যায়? আমরা তো একটা লাশ পাই। তো বেশিরভাগ সময় দেখা যায় যেন ইন্ডিয়া গভর্নমেন্ট, আমি ইন্ডিয়া গভর্নমেন্ট এই কারণে বলবো কারণ এই লিগালি তো বিজিবি আর বিএসএফ তার একা সিদ্ধান্ত নেয় না, লোকাল পুলিশ, ইন্ডিয়ার লোকাল পুলিশ, ইন্ডিয়ার ওই জায়গার ম্যাজিস্ট্রেট, ইন্ডিয়া গভর্নমেন্ট মিলে সিদ্ধান্ত নেয় যেন লাশটা কখন ফেরত দিবে। বিএসএফ তার একা সিদ্ধান্ত নেয় না। তো ওরা বেশিরভাগ সময় কমিট করে যেন লাশটা দেখা গেলো যেন আমি দুপুর 2টায় দেবো। তো 2টার সময় স্থানীয় লোকজন, বিজিবি, লোকাল এই জায়গার হচ্ছে যদি বাংলাদেশি গভর্নমেন্ট অফিসিয়াল কেউ থাকে, টিএনও লেভেলের
এবং ভিকটিম ফ্যামিলি তারা ওয়েট করতে থাকে। দেখা যায় যে তারা দিনে কখনো তাদের প্রমিস করা টাইমে লাশ ফেরত দেয় না। বলা হলো যেন লাশ দিবে দুপুর 2টায়, সেই লাশ ম্যাক্সিমাম টাইম আমার এক্সপিরিয়েন্স, এখন আমি বেশিরভাগ সময় আপনার লাশ হ্যান্ডওভার মিটিংগুলোতে যাই, আমি ঢাকা থেকে খবর পেলে যত দ্রুত ওই স্পটে যাওয়ার চেষ্টা করি যে কোনোভাবেই হোক। তো আমার এক্সপিরিয়েন্স যেটা বলে আপনার লাশ রাত 10টার আগে লাশ দেয় না। লাশ 10টার আগে না দেওয়ার কারণ হচ্ছে ওই সময়টা দিলে আপনার বার্গেন করার স্কোপ কম থাকে, মিডিয়া থাকে না, কোনো মিডিয়ার আপনি ফটো পাবে না, ভিডিও পাবে না, এবং ওরা ম্যাক্সিমাম টাইম ডেড বডি হ্যান্ড ওভার করে উইদাউট এনি কাইন্ড অফ ডকুমেন্টেশন। কারণ ওরা যেহেতু ওই দেশে পোস্টমর্টম করে, ওকে কিন্তু পোস্টমর্টমের সাথে কাগজ দিতে হবে। তো কাগজ দিতে গেলে কাগজে কিন্তু লিখতে হবে গানশটে মারা গেছে, ভিকটিম কীভাবে মারা গেছে। তো ওরা ম্যাক্সিমাম টাইম কোনো রকমের পেপার দিতে চায় না, কোনো রকমের লাশটাকে একদিক দিয়ে গসায় দিতে চায়, এটা কাইন্ড অফ গসায়া দেওয়া। তো মনে করেন হচ্ছে ওই দেখা গেলো একটা মানুষ মারা গেলো একটা বর্ডারে, তার লাশ দেওয়া হবে ধরেন আরও 8 থেকে 10 কিলোমিটার দূরের একটা বর্ডারে, যাতে লোকালিটির মানুষ কানেক্ট করতে না পারার জন্য ওর এলাকার কেউ মারা গেছে। এবং এমন একটা রিমোট এলাকাতে লাশ ট্রান্সফার করার ব্যবস্থা করা হবে, দেখা যাবে মাঝখানে বিশাল একটা নদী আছে বা একটা ডোবা আছে, এরকম একটা কমপ্লেক্সিটি তৈরি করা হবে যাতে সেখানে আপনার মানুষ কম যেতে পারে, আপনি ছবি তুলতে পারবেন না, মিডিয়ার কেউ যেতে পারবে না, আপনি বার্গেন করার মতো আপনার ইচ্ছা করবে না। কারণ আপনার তো একটা মনে একরকম একটা ইন্টেন্স অনুভূতি কাজ করতে থাকে, আমাকে তাড়াতাড়ি ডেড বডি নিয়ে ফেরত আসতে হবে, হয় জানাজা করতে হবে, বাকি রিচুয়াল করতে হবে, ফ্যামিলির মানুষ ওয়েট করতেছে, কারণ লাস্টটা তো অনেক দিন ধরে ওই দেশে ছিল, লাস্ট না হয় পচে যাবে। তো ওরা এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করে। তো আমি খুব কম অফিসার দেখছি বাংলাদেশে আপনার হচ্ছে যেন এই বার্গেনিংটা করে খুবই স্ট্রংলি, এবং বাংলাদেশ গভর্নমেন্টের একটা নতজানি অবস্থান সবসময় ছিল। কোট আনকোট আমাদের আগের ফরেন মিনিস্টার একসময় বলছে আমাদের জামাই বউ সম্পর্ক, আমি খুব আশা করছিলাম যেন আপনার এই 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 ইন্টারিম গভর্নমেন্ট খুবই স্ট্রং কোনো পজিশন নেবে, তারা আন্তর্জাতিক বিভিন্ন জায়গাতে ফোরামে কথাবার্তা বলবে। তো আমি সেই জায়গাটাও খুব স্ট্রং কোনো কিছু দেখি নাই আসলে। তো এই কিছু বাংলাদেশের বর্ডার আছে যেখানে আপনি লিগালি গরু বাংলাদেশে নিয়ে আসতে পারবেন লিগালি, কিন্তু এখন বাংলাদেশে লিগালি গরু আনা যায় না, কারণ মোদি গভর্নমেন্ট আসার পরে আপনি দেখবেন বাংলাদেশে গরু আপনার এক্সপোর্ট করা বন্ধ করে দিচ্ছে। খুব হাস্যকর ব্যাপার, ইন্ডিয়াতে একটা ওরা ইন্টারনাল একটা ল করছে, এক স্টেটের গরু আরেক স্টেটে কেউ ট্রান্সফার করতে পারবে না। এখন আরেকটা বড় সমস্যা সেখানে ক্রিটিক্যাল, আপনার মনে করেন ইন্ডিয়া তো খুব বড়লোক কান্ট্রি না, তো ওই দেশের ধর্মীয় কারণে একটা মানুষ চাইলে গরুকে আপনার স্লটার করতে পারে না বা সেল করতে পারে না। তো একজন দরিদ্র কৃষকের পক্ষে একটা গরুকে মনে করেন ওকে শেষ দিন পর্যন্ত মেনটেন করতে হবে, তোকে খাওয়া দিতে হবে, রাখতে হবে, শীতকাল ওর জন্য ব্যবস্থা করতে, তার মানে ওর জন্য একটা বয়স্ক গরু বার্ডেন হয়ে যায়। তো ওই দেশের কৃষকের একটা ইচ্ছা, সে কোনোভাবে যে গরু ওর জন্য প্রোডাক্টিভ না ইন টার্মস অফ, সে চাষ করতে পারে না বা দুধ দিতে পারে না, সে তাকে বিক্রি করে ফেলবে। সো ওই গরুগুলা ওই দেশের যারা গরিব কৃষক আছে তারা চাইলে বিক্রি করতে পারে না। এখন মোদি একটা ল করছে, ওই লর কারণে বিক্রি করতে পারে না। কিন্তু হাস্যকর ব্যাপার, ইন্ডিয়া ওয়ার্ল্ডের লার্জেস্ট আপনার আপনার হচ্ছে গরুর মাংস রপ্তানিকারক দেশ, সেকেন্ড। আপনি মিডল ইস্টের কান্ট্রিগুলোতে যান, আমি দোহা গেছি, দুবাই গেছি, সুপার মার্কেটগুলো ঘুরে ঘুরে দেখছি যে মেড ইন ইন্ডিয়া গরুর গোস্তর দোকান পাওয়া যায় কিনা, অ্যাভেলেবেল। ইন্ডিয়া গরুর আপনার আপনার মিট প্রসেসিং জোন করছে, মিডল ইস্টে আমেরিকাতে গরুর মাংস পাঠাচ্ছে, কিন্তু তার পাশের দেশের যদি গরুর ডিমান্ড থাকে সে সেখানে বিক্রি করবে। তার মানে একটা পলিটিক্যাল কারণ আছে এখানে, এটা সে এটাকে ইউজ করতে চায়, পলিটিসাইজ করতে চায়, ওই দেশে কেউ গরু খেলে তাকে পিঠায় মারতে চায়, এই দেশের মানুষ কিছু গরু দেবে না, সে কোনো কারণে একটা উস্কাই দিতে চায়, একটা রাজনীতি আছে। আমার মনে হয় একাডেমিশিয়ান যারা আছে, যারা এগুলো আরও বেশি গবেষণা করবে, তারা এটাকে খুঁজে বের করবে। এটা হচ্ছে দর্শনার একটা ফ্যামিলির ছবি। দর্শনাতে একটা নদী আছে, আপনার নদীর পাশেই হচ্ছে আপনার একটা বাংলাদেশি খেতি জমি আছে। তো নদীটা পার হইলে একটা খেতির জমি, ওইখানে বাংলাদেশি মানুষদের ক্ষেত খামার করার জায়গা আছে। তো ওই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, যেহেতু ওই জমিটাতে যেতে গেলে হচ্ছে আপনার নদী পার হতে হয়। তো ওইখানে পার হওয়ার পরে ওই পাশটা ইন্ডিয়া, ওই পাশটা একটু জায়গা কাঁটাতার আছে, কিছুটা জায়গা কাঁটাতার নাই। তো ওই জায়গায় যারা কাজ করতে যায় ওইখানে তারা হচ্ছে আপনার এক রকমের নোটবুক মেনটেন করে। নোটবুকটাতে পারমিশন নিতে হয় তাদেরকে, কে কবে খেতে কাজ করতে যাবে সেটা তাদেরকে পারমিশন নিতে হয়, এবং কবে ব্যাক করবে। এবং এই নোটবুকটা বিজিবি এবং বিএসএফ দুইজন এন্ডোর্স করে, যে ও আসছে ও আসে নাই, ও আসছে ও আসে নাই। তো ওইখানে একই সাথে দুইজন কৃষক মারা যায়। তো বলা হচ্ছিল ওরা দুজন যারা মারা গেছে তারা স্বর্ণ চোরাচালানকারী, কিন্তু তারা যে মারা গেছে ডেড বডির সাথে পাশে কিন্তু ইন্ডিয়ান বিএসএফ কোনো গোল্ড উদ্ধার করে নেয়, এবং কী পরিমাণ গোল্ড পাওয়া গেছে সেটাও বলে নেয়, বা গরু পাওয়া গেছে সেটাও বলে নেয়। তো ওইখানে প্রায় 12 দিন হয়ে গেছিলো, আমি 3 দিন ধরে ওয়েট করতেছিলাম আপনার 23 সালে ওইখানে যে ডেড বডি আসবে আসবে, যেহেতু ওরা কখনো কমিট করে না কবে আসবে, ঘুরেতে থাকে আর কি কাইন্ড অফ। তো 3 দিন ধরে ওয়েট করতেছি, আমি দেখে ডেড বডি আসতেছে না, আমারও ঢাকায় কাজ আছে, তখন আমি ব্যাক করে চলে এসে। তো এটা একটা ভিকটিম ফ্যামিলির ছবি, ওনার ছেলে মারা গেছে।
এটা হচ্ছে জয়ন্তর মা। জয়ন্ত যেদিন মারা যায় তার পরের দিনের দুপুরের ছবি। জয়ন্তর ফ্যামিলির অবস্থা এত খারাপ, জয়ন্তর মা এবং বাবা দুজনই ভয় পেয়ে গেছিলো যেন আসলে এখন হবে কি। এবং আমি সবসময় চিন্তা করতেছিলাম যেন আওয়ামী লীগ আমলে এত হচ্ছে আপনার মানুষ মারা গেল, কিন্তু এখন হঠাৎ করে ওরা হিন্দু মারা শুরু করছে কেন? কারণ জয়ন্তকে মারার আগে হচ্ছে আপনার স্বর্ণা দাসকে মারলো কুলাউড়াতে। আমি স্বর্ণা দাসের ফ্যামিলিতেও গিয়েছিলাম। তো জয়ন্তর অপরাধও কী বা স্বর্ণা দাসের অপরাধও কী, বা আমি ভাবতে থাকি মাঝে মধ্যে, ভিজুয়ালাইজ করতে থাকি, আমি যেহেতু ফটোগ্রাফার ওই ভাবি যেন আসলে একটা মানুষকে গুলি করলো, তাহলে কি ওর সাথে কি বিএসএফের কি কোনো কনভারসেশন হয়েছিল, বা ও কি কোনো ক্রাইম করতেছিল, বা ও কি বিএসএফকে কোপ মারতেছিল, ও কি থ্রেট ছিল ওর জন্য? আমি ভাবতে থাকি ওকে গুলি করে মারার কারণটা কি, বা পিটায় মারার কারণটা কি, করছে কি? বা যদি দুই হাল গরুও নিয়ে আসতে থাকে, ওকে যদি আটকে তো পুলিশে দেওয়ার কথা, ওকে মারলো কেন? তখন আমি দেখলাম যেন স্বর্ণার ফ্যামিলিতে কেউ না, কী বলে আপনার এই জয়ন্তর বাসায় কেউ নাই, পুরা বাসা ফাঁকা। তো আমি তো যেহেতু ওসব এলাকাতে কাজ করতে করতে একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে, তখন আমি ওনাদের বাসার আশেপাশে মানুষ ঘোরাঘুরি করতেছিলাম। আমি বললাম, দেখেন আমি ঢাকা থেকে আসছি সাংবাদিক, ওনারা যদি কেউ একজন আমার সাথে দেখা করে ভালো, যদি দেখা না করে আমি সারাদিন এখানে পড়ে থাকবো, আজকে না হোক কালকে না হোক পরশু দিন, আমি 3 দিন দরকার এখানে থাকবো। তখন আস্তে আস্তে ফুল ফ্যামিলির মানুষ বের হয়ে আসলো। তো যেটা হলো যে উনি যেটা বলতেছিল, আমাদের আসলে সীমান্তের যে পার্টিশন হয়েছে 47-এ, পার্টিশনের সময়ে আমরা তো ওভারনাইট একটা দেয়াল তৈরি করে দিয়েছি, দেশ ভাগ করে দিয়েছি, কিন্তু আমরা তো ভাষা ভাগ করতে পারি নাই, নদী ভাগ করতে পারি নাই, আমাদের মেলা ভাগ করতে পারি নাই, সম্পর্ক ভাগ করতে পারি নাই, এগুলো তো ভাগ করা সম্ভব না। এখন জওয়ানমর্গের নানা বাড়ি ওই পাশে রয়েছে, এখন তাদের পক্ষে 10-12 হাজার টাকা দিয়ে পাসপোর্ট করা, এই বালিয়াডাঙ্গার যে জায়গায় ওরা থাকে আপনার ঠাকুরগাঁর বালিয়াডাঙ্গা শহর থেকে আরও রিমোটে, ওই জায়গা থেকে হচ্ছে একটা ইন্ডিয়ান এম্বাসি জোগাড় করা, ভিসা করা, এই এত কিছু ম্যানেজ করার চেয়ে কাউকে 3-4 হাজার টাকা দিয়ে বর্ডার ক্রস করে ইন্ডিয়া চলে যাওয়া তাদের জন্য অনেক বেশি আপনার কমফোর্টেবল। আমি বলবো কমফোর্টেবল, কারণ আমরা যে রাষ্ট্র বানাইছি সব ঢাকা কেন্দ্রিক। আমরা এই বর্ডার নিয়ে কথা বলতেছি, যারা মারা গেছে তাদের কাছে না গিয়ে আমরা ঢাকাতে এখানে বসে বাংলা মোড়ের কথা বলতেছি। আমরা কিন্তু ওদের কাছে যাই নাই যাদের সমস্যা হচ্ছে, তার মানে আমরা সব কিছু ঢাকা কেন্দ্রিক চিন্তাভাবনা করছি, সমস্যা যেখানে সেখানে নাই। তো ওরা মনে করে যেন আপনার এই একজন ব্রোকারকে টাকা দিলেই মনে করেন হচ্ছে যেন আপনার অনেক ইজি তাদের জন্য ইন্ডিয়া যাওয়া। আপনার এই কী দরকার এই ভিসা করার, ভিসা দিয়ে আবার তার জন্য এত খরচ করার কোনো মানে নাই। এবং এটা তাদের কাছে অনেক পুরনো একটা পদ্ধতি, কারণ তারা স্টেটকে এভাবেই দেখে। আমরা সেটা স্টেটকে বর্ডার তুলে দিলাম, ইমিগ্রেশন করে দিলাম, মার্কেট প্লেস করে দিলাম, কিন্তু ওরা তো স্টেটকে এভাবে দেখে না। ওরা দেখো নানা বাড়ি এইদিকে, আমি কেন 200 কিলোমিটার ঘুরে আমি হিলি বর্ডার দিয়ে যাব? ওর জন্য 5 কিলোমিটার কাছে ওর নানা বাড়ি, ওকে কেন আমি ফোর্স করতেছি ভাই তুমি হিলি বর্ডার দিয়ে যাও, বা না হয় তুমি হচ্ছে সে বাংলা বান্ধে দিয়ে যাও, ওকে এই টাকাটা তো আমি দিব না। তার মানে ওর এক্সপেন্সের কথা আমি চিন্তা করি না, তার মানে বর্ডার ম্যানেজমেন্টের সমস্যা আছে আমাদের, দুই সাইডে বর্ডার ম্যানেজমেন্টের সমস্যা আছে, এগুলো নিয়ে তো আমরা কথা বলি না। এইটা হচ্ছে আমি দর্শনার যে নদীটার কথা বললাম সেই নদীটার একটা অংশ। তো বিজিবি সবসময় আতঙ্ক থাকে এই নদীতে কেউ গেলেও তার মানে হয়তো বা কিছু একটা সে চোরাচালান করতেছে। একটা মহিলা ওনার দৈনন্দিন কাজেই গেছে এখানে পানি ব্যবহার করতেছে। তো আমি এখানে বিজিবির সাথে ছিলাম, তো বিজিবি বলতেছে এ মনে হয় কেউ একজন গোল্ড ছুঁড়ে মারছে, সে মনে হয় গোল্ডটা খুঁজতেছে। আমি বললাম এত সোজা গোল্ড ছুঁড়ে মারবে এখানে? বলে না এরা এরকম করে। তো আমি দেখিনি আসলে কিছু, কিন্তু উনি পানি ব্যবহার করতেছে। এখন দেখেন একজন ইনোসেন্ট মানুষ সে যদি নদীর পানি ব্যবহার করতে চায়, নদীর সাথে তো আমাদের সম্পর্ক, তো সেটাও কি আমরা সার্ভিলেন্সের ভিতরে রাখবো? এটা তো টাফ। এবং আমাদের মতো একটা কান্ট্রির পক্ষে সারা বাংলাদেশের বর্ডারে এত বিজিবি মনে করেন হচ্ছে আপনার আপনার ডেপ্লয় করা পসিবল না, এটা এক্সপেন্সিভ একটা ব্যাপার। ওই আমি যেটা বললাম যে আপনার ওই লাশ আনতে গিয়ে সারাদিন ধরে ওয়েট করতেছে, এটাও আর একটা বর্ডারে খাটিয়ে নিয়ে বসে আছে, লাশ আসবে লাশ আসবে। আপনি চিন্তা করেন একটা মানুষকে বললাম যে একটা লাশ আসবে দুপুর 2টায়, সে জানে না কখন আসবে, এখানে সব মানুষ বসে রয়েছে, এটা তো তার জন্য একটা প্যাথেটিক একটা এক্সপিরিয়েন্স। তো এরকম অহরহর ঘটনা করতে থাকে। এটা বিপুলের বাড়ি পাটগ্রামে, বিপুলের ওয়াইফ আর বিপুলের মা। বিপুল পাটগ্রামে আপনার এই সীমান্তে মারা গেছে, আপনার বলা হয়ে থাকে সেও গরু আনতে গিয়ে মারা গেছিল। এটা হচ্ছে হিলি বর্ডার। আমি ওই কিলিংয়ের পাশাপাশি আর অন্যান্য কিছু ডকুমেন্টেশনও করলাম। দেখেন আমাদের ইমিগ্রেশন সিস্টেম দেখেন, আমাদের বর্ডার ম্যানেজমেন্ট দেখেন, একটা মানুষের লাগেজ কীরকম করে চেক করতেছে, একটা টেবিল নাই, কিচ্ছু নাই, সে চেক করতেছে রাস্তায় ফেলে। উনি ফেলানির বাবা নুরুল ইসলাম সাহেব, আর ফেলানির কবর এখানে। আমি যে সীমান্তের নোটবুকের কথা বললাম, এটা সে একটা নোটবুকের ছবি। উনি স্বর্ণা দাসের বাবা কুলাউড়াতে। তো স্বর্ণার ঘটনাও এরকম, কারণ স্বর্ণার বড় ভাই আপনার
ত্রিপুরাতে একটা ফার্মেসিতে কাজ করে, উনি কোনোভাবে ইন্ডিয়াতে গিয়েছে, ত্রিপুরাতে কাজ করে। আর একটু খেয়াল করে দেখবেন ওইটা স্বর্ণা মারা গিয়েছে হচ্ছে আপনার 24 সালের সেপ্টেম্বরে, আর কি অগাস্টের পরে, আমাদের আপরাইজিংয়ের পরে। তো আপরাইজিংয়ের কারণে লম্বা সময় স্কুল বন্ধ ছিল। এরপর হচ্ছে একটা ভয়াবহ বন্যা হয় সিলেটে আপনার, বন্যার কারণে স্বর্ণার স্কুলটা ডুবে যায়। তো স্কুল ডুবে যাওয়ার কারণে স্কুল বন্ধ, ক্লাস বন্ধ, লম্বা সময় বন্ধ থাকবে, এক্সাম নাই। তো স্বর্ণার মা প্ল্যান করে ওরা হচ্ছে ইন্ডিয়া যাবে ভাইয়ের সাথে দেখা করতে। ওরা আপন বড় ভাই ইন্ডিয়াতে থাকে। তো ওরা ওরকম একজন দালাল ধরছিল, ওরা কুলাউড়ার একটা বর্ডার দিয়ে যাবে ওখানে। তো রাতের বেলা হচ্ছে আপনার স্বর্ণার মা সহ আরও 6জন বাংলাদেশি ছিল ওইখানে, শুধুই স্বর্ণা মারা যেত। এটা আমি খুব চেষ্টা করছি ইনভেস্টিগেট করার জন্য, বাকি কোনো ভিকটিম কেউ কোনো উন্ড নাই, কেউ ইনজুরি নাই, শুধু স্বর্ণা কেন মারা গেলো, কোনো টর্চার হয়েছিল, কোনো কিছু হয়েছিল। এবং স্বর্ণার ফ্যামিলি সম্পূর্ণভাবে স্বর্ণার মাকে মিডিয়ার বাইরে রাখছে। আমি এখন পর্যন্ত স্বর্ণার মার সাথে কথা বলার সুযোগ পাই নাই। এবং আমি যখন স্বর্ণার ফ্যামিলিতে পৌঁছাই খুব ভোরে, আমাকে স্বর্ণার ফ্যামিলি ওর বাসায় অ্যাকসেপ্ট করে নাই, ঢুকতে দেয় নাই। আমি 2টা পর্যন্ত বাসার বাইরে দাঁড়িয়েছিলাম। পরে একটা সময় বাবা বের হয়ে আসছে যে আপনি ভিতরে আসেন। তো এরপরে আমি বললাম যে আমি কিছু করবো না, ছবি তুলবো না, আমি শুধু স্বর্ণার পড়ার টেবিল দেখবো। এটা হচ্ছে আপনার লালমনিরহাটে কালীগঞ্জ নামে একটা জায়গাতে, একটা নোম্যান্স ল্যান্ডে। এই বডিটা 3বার ইন্ডিয়ান বিএসএফ নিয়ে আসছে এবং 3বার বাংলাদেশ আপনার বিজিবি ফেরত দিছে। কারণ যে ভদ্রলোক বাংলাদেশে বিজিবিতে ছিল উনি খুবই আপনার, আমি কী বলবো, খুব বার্গেনিং অবস্থায় ছিল এবং উনি খুব মেজাজি ছিল। উনি বলছে আমি কোনো রকমের পেপার ছাড়া কোনো বডি রিসিভ করবো না, দরকার লাগলে বডি এখানে ফেলে যাও। তো আমরা বসে রয়েছি, 2-3 হাজার মানুষ ওয়েট করতেছে, প্রতিদিন বডি আসে, এরা মিটিং করে, কিন্তু বডি কাগজ দিচ্ছে না। তো বাংলাদেশের যিনি ছিল আপনার বিজিবির অফিসিয়াল, উনি বললো যে আমি কাগজ ছাড়া বডি নিব না, এটা অন্য কারো। কিন্তু কার বডি এটা মানুষ জানে, মানে এই এলাকারই মানুষ জানে। এবং চেহারা তো কয়েকজন দেখছে, বিএসএফ নিয়ে তো চেহারা দেখাইছে। তো এটা খুব আপনার যত দিন যায় এটা টেম্পারমেন্ট বাড়তে থাকে এবং মানুষ বাড়তে থাকে। তো বিএসএফ ভয় পায় যেন ঘটনাটা কী ঘটছে। এবং যিনি বিজিবির অফিসার ছিল, না নাম খুব সুন্দর, নিয়াজি বা এরকম কিছু একজন, বা ফরাজি টাইপের। তো উনি বললো যেন আপনারা কাগজ আনেন, আমি সারাদিন দরকার লাগলে থাকবো এখানে, আমি কাগজ ছাড়া ডেড বডি নিব না। তখন ওরা একটা ভার্সন দিল যেন যে মারা গেছে উনি হচ্ছে এর আগে হাতে দা ছিল, দা দিয়ে হচ্ছে একজন বিএসএফকে সোলজারকে ও কোপ মারছে, ওদের সাইডেও ভিকটিম আছে, তো ওরা হাসপাতালে ভর্তি আছে। তো ওই বাংলাদেশ অফিসার যিনি, উনি বললো যেন কোন হাসপাতালে আছে আমাকে বলেন, আমাদের হাই কমিশনে আমি ইনফর্ম করি, গিয়ে একটু দেখে আসবে, আমাদের তো জানা উচিত কাকে মারছে, কোন জায়গায় মারছে। তো দেখলাম যেন অনেক টেকনিক্যাল আলাপ আলোচনা চলতেছিল ওই অবস্থায়। তখন হচ্ছে ওই বিএসএফ বললো ঠিক আছে আমরা পোস্টমর্টম রিপোর্ট নিয়ে আসতেছি। তো 3 দিন এরকম বার্গেনের পরে ওনার ডেড বডি ফেরত দেয় পোস্টমর্টম। তো ওই বডি 3 দিন ধরে যদি একটা উত্তেজনা চলতেছিল এবং প্রচুর মানুষ বেড়ে গেছে, মিডিয়া অ্যাটেনশন পাইছে। এটা 16 সালে লালমনিরহাট কালীগঞ্জে। তখন ওই ফ্যামিলি হচ্ছে আপনার চলে যায় বাসা থেকে ভয় পেয়ে, কারণ একটা ডেড বডি আসলে একটা পুলিশ কেস হয় আবার বাংলাদেশে। তো ওই ফ্যামিলি আবার ভয় পায় যে পুলিশ কেস হলো কী হলো। তখন ওই ফ্যামিলির পক্ষ থেকে আবার এই ডেড বডিটা আমি আবার রিসিভ করি অফিসিয়ালি। এটাও বালিডাঙ্গাতে একটা ছেলে মারা যায়, তো বলা হয় সেও গরু পাচারকারী। তো এই লাশটা মনে হয় 3 দিন পরে ফেরত দিছে। হ্যাঁ, এখন প্রশ্ন আছে জন্য বাংলাদেশে যে পদ্ধতিতে ময়নাতদন্ত হয় বা বডিকে যেভাবে আপনার সেলাই করে, এটা খুবই ব্রুটাল, এই সেলাইটা খুবই বাজে এবং এটা ফ্যামিলি অ্যাকসেপ্ট করতে পারে না। এটা কোনো ডিগনিটি নাই, কোনো রেসপেক্ট নাই, এটা খুবই বাজে আর কি। এটা মিলন নামে একজনের একটা মাথার একটা এক্সরের ছবি। মিলন ভাইকে আমি পাই রংপুর মেডিকেলে, উনি ট্রিটমেন্ট নিতে আসছিল। আমি যখন খবর পাই যে একজন ভিকটিম লালমনিরহাটে বাংলা বান্ধায় হচ্ছে আপনার ওই বিএসএফের ছোড়া সাউন্ড গ্রেনেড বা এরকম কিছু একটা, তো উনি আহত হয়েছে, আমি শুধু শুনলাম। তো আমি আমার সোর্সকে বললাম যে উনি বাংলা বান্ধাতে ট্রিটমেন্ট পাবেন, ওনাকে কোনোভাবে কনভিন্স করে রংপুর মেডিকেলে নিয়ে আসেন, ওনাকে তো বাঁচাইতে হবে। তো ওরাও রংপুরে আসে, আমিও ঢাকা থেকে রংপুর যাই। তো রংপুর মেডিকেলে গিয়ে আমি যখন ওই ডাক্তারের সাথে আলাপ করলাম, ডাক্তার বললো যে ওনার চোখ আর বাঁচানো যাবে না, ওনাকে একটু বুঝান যে ওনাকে ঢাকা নিতে হবে, কারণ ঢাকা না গেলে অবস্থা আরও ক্রিটিক্যাল, রংপুর মেডিকেলের এই ক্যাপাসিটি নেই ওনাকে ট্রিটমেন্ট করার। তো ওনাকে আমরা বুঝাই, আবার বোঝানোর পরে ওনাকে আমরা আবার সেই রাত্রেই ঢাকা নিয়ে এসে ট্রিটমেন্ট করার জন্য। এটা ঢাকা আপনার ওই চক্ষু হাসপাতালে তোলা ছবি, ওনার মাথার এক্সরে ফিল্ম এটা। এটা রৌমারের একটা বর্ডার দেখেন আপনি, আমি যেটা বললাম যে সার্ভিলেন্সের জন্য হচ্ছে বিশাল লাইট, ওইখানে ট্রাক্টর হচ্ছে ডিজেল নিয়ে যাচ্ছে ওরা।
এটা হচ্ছে মিলন ভাই, ঢাকা চক্ষু হাসপাতালে। ম্যাক্সিমাম টাইমে যারা বর্ডার ভিকটিম তারা ট্রিটমেন্ট নিতে চায় না এবং ভয় পায়, কারণ হাসপাতালে গেলে হচ্ছে গানশট মানে হচ্ছে আপনার পুলিশ রিপোর্ট হয়, পুলিশ কেস হয়। তো দেখা যায় যেন এরা হচ্ছে আপনার ওই লোকাল কোনো প্যারামেডিক্সের কাছে ট্রিটমেন্টে যায়, এতে আরও অপচিকিৎসা বেশি হয়, থ্রেড বাড়ে, অঙ্গহানি হয়। তো এটা একটা বড় সমস্যা আর কি। এটা কি প্যালেটস মানে ছড়াগুলি? এটা ছড়াগুলি। আবার ওনাকে আমি অনেক জিজ্ঞাসা করছি আসলে ঘটনাটা কী ঘটছিল, তো উনি বললো যেন ওনার যতটুকু মনে আছে কিছু একটা ছুটছে ওনার দিকে, এমনও হইতে পারে গ্রেনেড টাইপের কিছু যেটাতে প্যালেট আছে। হ্যাঁ, আমরা তো শুধু বর্ডার কাটাতার নিয়ে আলাপ করি, কিন্তু আমরা ভুলে যাই যেন আমাদের অনেকগুলো হচ্ছে আপনার ছিটমহল ছিল। তো ছিটমহলের যে মানুষগুলো ছিল তাদের কিন্তু ওই পাশে কানেক্টিভিটি ছিল। তো ওই কানেক্টিভিটি মানুষগুলো তো আর চাইলেই আপনার মনে করেন তাদের সম্পর্ক শেষ করতে পারে না। তো এদেরকে আমরা ন্যাশনালিটি দিয়ে এই পাশে নিয়ে আসছি, কিন্তু এদের ওই আপনার রিকনসিলিয়েশনের জায়গা এবং হচ্ছে তাদের আত্মীয় স্বজন কীভাবে এরা ম্যানেজমেন্ট করবে, লম্বা সময় ধরে কীভাবে এটাকে ফেজ আউট করবে, কোনো প্ল্যানিং নাই। এবং বাংলাদেশ থেকে যারা হ্যাপিলি ওই পাশে ইন্ডিয়া চলে গেছিলো এবং ইন্ডিয়া তাদেরকে যে কমিটমেন্ট করছিল, আসলে ওই কমিটমেন্টের কিছুই ওই পারে হয় না। তাদেরকে খুবই আইসোলেটেড রিমোট কিছু জায়গায় রাখছে, কোনো রকমের আপনার সিটিজেন ফ্যাসিলিটি নাই। তো এই পারের মানুষের সাথে তাদের আবার যোগাযোগ আছে, তো তারা প্রায় তাদের দুঃখ দুর্দশার কথাটাকে এক্সচেঞ্জ করতে থাকে। এটা হচ্ছে আপনার ঢাকার ভাসানটেকের একটা ফ্যামিলি পোর্ট্রেট। এই ফ্যামিলির গল্পটা খুব ইন্টারেস্টিং। আমরা এই নানা রকম সোশ্যাল মিডিয়া আসার কারণে আমাদের আসলে যারা স্মাগলার আছে এবং হিউম্যান ট্রাফিকিং করে, তারা কিন্তু আসলে বর্ডারকে ইউজ করে আপনার ট্রাফিকিংয়ের রুট হিসাবে এবং এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে। ঢাকার ভাসানটেকের একটা ফ্যামিলি আছে, একটা মেয়ে ছিল, ওনার টিকটকে একজনের সাথে পরিচয় হয় এবং ওনাকে বলে যেন যেহেতু বাংলাদেশে ভালো কাজের অপরচুনিটি নাই, তাকে হচ্ছে ইন্ডিয়াতে পার্লারে খুব ভালো কাজের সুযোগ দেওয়া হবে। তো ওই পাশের দেখেন ক্রস বর্ডার স্মাগলিং কীরকম করে হয়। এই পাশে ভাসান থেকে আবার ভারতীয় সাইডের দালালদের এখানে আবার তাদের আবার ব্রোকার আছে, ওরা আবার ওকে এখান থেকে স্মাগল করে নিয়ে যায় হচ্ছে আপনার সাতক্ষীরা দিয়ে ভারতের বহরমপুর। তো বহরমপুর যাওয়ার পর সে বুঝতে পারে আসলে তাকে যেটা কমিট করা আসলে সেটা হয় নাই, ওকে কোনো একটা ব্রোথেলে বিক্রি করে দেয়। ওখান থেকে তাকে পাঠানো হয় দিল্লিতে। এতদিনে ঢাকাতে যে ফ্যামিলি আছে, ফ্যামিলি টের পাওয়ার জন্য মেয়ে তো হারিয়ে গেছে, কোথায় কী হয়েছে এটা খোঁজ পাচ্ছে না। কোনো এক সময় মেয়ে নক করে ফ্যামিলিতে যেন আমি ভারত চলে আসছি, কিন্তু আমি খুব বাজে পরিস্থিতিতে আছি, আমাকে তোমরা রেস্কিউ করো। তো ওর আবার মা খুবই ডেসপারেট, এটা মোর দেন একটা হলিউডিক ঘটনা। ওর মা খুবই ডেসপারেট, ওর মা ট্রেস আউট করে যে কোন ব্রোকারের সাথে ওর মেয়ে কথাবার্তা বলছে, ওর মা আবার সেই ব্রোকারের সাথে ইমোতে সম্পর্ক তৈরি করে এবং নিজের আইডেন্টিটি হাইড করে। তার মেয়ে যে ওই নিয়েছে সেটা বলে না, উনি ওই ব্রোকারকে কনভিন্স করে, উনি এখান থেকে ওই ব্রোকারকে 70,000 টাকা দেয় মা। এরপর হচ্ছে ওই মা নিজে আবার সাতক্ষীরার ওই চ্যানেল দিয়ে চলে যায়, বহরমপুরের ওই রুট ধরে উনি দিল্লিতে চলে যায়। দিল্লিতে গিয়ে উনি ওনার মেয়েকে রেস্কিউ করার পরে বাংলাদেশে উনি আবার ইলিগালি ঢুকে। আপনি বুঝেন বর্ডার ম্যানেজমেন্টের অবস্থা কী। ঢাকার একজন ভাসানটেকের একটা স্লামের একটা মানুষ সেই কাজ করতে পারে। সে বাংলাদেশে যখন চলে আসছে, দেখেন সে একটা মা এত বড় একটা কাজ করে ফেলছে, তার মাকে বাংলাদেশে নিয়ে আসছে। এরপর সে বাংলাদেশের মিডিয়াকে জানাইছে যেন দেখেন আমার সাথে এই ঘটনা ঘটছে। মিডিয়াকে জানানোর পরে হচ্ছে ব্রোকাররা তাকে পেয়ে বসছে, তাকে থ্রেট করছে। ওভারনাইট উনি হচ্ছে ওনার ঘর বিক্রি করে দিতে বাধ্য হয়েছে ভাসানটেকে, ওনার মেয়েকে বিয়ে দিতে বাধ্য হয়েছে এক জায়গাতে, এবং উনি উইদিন 1 মান্থ দুবাই চলে গেছে, উনি থাকতে পারেনি ঢাকাতে। এটাও রৌমারিতে একটা ভিকটিম ফ্যামিলি। ওনার হাজব্যান্ড মারা গেছে, উনি তখন 4 মাসের অন্তঃসত্ত্বা। এটা সীমান্তবর্তী মানুষের জীবনের একটা ছবি, এবারের মানুষ অনেক টাফ লাইফ। এটা খুব ইন্টারেস্টিং একটা ছবি। এটাও রৌমারিতে। আমি বর্ডারের দিকে যাচ্ছিলাম, তখন খবর আসলো জন্য ভারত থেকে প্রচুর পরিমাণে হাতির পাল নামছে বাংলাদেশে। তো হাতি হচ্ছে বাংলাদেশের ভুট্টা ক্ষেত বা নানা ক্ষেত আপনার ডিস্ট্রয় করতেছে। তো আমি ছবি তোলার জন্য যাচ্ছিলাম ওই গ্রামে, তো হঠাৎ করে দেখি যেন ওই মহিলা আসতেছে। তখন আমার এই ব্যাগটা খুব আনইউজুয়াল মনে হলো, যেন ব্যাগটার ভিতরে কী আছে এখানে। তখন আমি জিজ্ঞাসা করলাম যেন ব্যাগের ভিতরে কী, বললো সাপ আছে এখানে ব্যাগের ভিতরে। তখন আমি বললাম সাপ নিয়ে যাচ্ছে কেন, বললো ওনাকে সাপে কামড় দিছে। তো উনি সাপ নিয়ে যাচ্ছে, এখন ওনাকে প্রায় আরও 70 কিলোমিটার দূরে যেতে হবে আপনার হচ্ছে, হ্যাঁ সেই বিষটার জন্য, কারণ সাপ না দেখালে বিষ জানবে না কোন বিষ সেটা। এখন বুঝেন যেন ওই বর্ডার অঞ্চলের মানুষের লাইফ কত কমপ্লিকেটেড, এবং প্রপার মেডিকেল নাই, ওখানে আপনার এডুকেশনের কোনো ব্যবস্থা নাই। তো
এই বাস্তবতা একটা মানুষকে আমি তাকে যদি বলি সে গরু চোরাচালান করছে বা সে কিছু আপনার হচ্ছে এই কিটক্যাট চকলেট নিয়ে আসছে বা কিছু লিপস্টিক নিয়ে আসছে, তাকে আমি চোরাচালানকারী বলি এবং তার ওই ফাইন্যান্সিয়াল আমি তাকে কম্পেনসেশন করে রাস্তা তৈরি করতে না পারি টাকা বসে, তাকে তাহলে আমি কীরকম করে বলি যেন সে আসলে এই একটা চক্রের সাথে জড়িত বা পার্ট অফ দ্য সিন্ডিকেট। কোশ্চেন করাটা আমার কাছে মাঝে মাঝে মনে হয় ভুল। ওইটা সেই বার্গেনিংয়ের একটা অংশের ছবি আমি যেই অফিসারের কথা বলতেছিলাম। ডকুমেন্ট ছাড়া নেবে না। হ্যাঁ, ডকুমেন্ট ছাড়া নেবে না। তো এরপর আমি পুষুনের গল্প আসি, যে সাকিনা বেগমের গল্প বললো, আমি একটু লম্বা সময় নিচ্ছি মনে হয়। আপনারা সবাই হয়তো জানেন সাকিনা বেগমের গল্প, আপনার যাকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সাকিনা বেগম লম্বা সময় ধরেই হচ্ছে আপনার ওই ওনার নাগরিকত্বর আপনার যেই এই অ্যাক্টের ঝামেলা আছে উনি এটা ফেস করতেছিল, এবং কোভিডের কারণে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট ওনাকে বেল দিয়ে উনি বাসায় থাকে। ওনার খুবই হতদরিদ্র পরিবার আপনার আসামের। তো ওর ফ্যামিলিকে পুলিশ বলার জন্য ওনাকে আমরা হচ্ছে এই যেহেতু ওনাকে জামিন দিচ্ছে প্রতি মাসে একবার ওনাকে থানায় যেতে হয়, আপনার থানায় গেলে হচ্ছে ওনাকে এটা হাজিরা দিয়ে চলে আসে। তো এবারের জন্য দাও আমরা জামিন যেহেতু আছে ওনাকে আমরা আবার ফেরত দিয়ে দিব। তো ওনার মেয়ে কনভিন্স হয়ে পুলিশের কথায় ওর মাকে দিয়ে দেয়। তো মাকে দিয়ে দেওয়ার পর মা আর বাসায় ফেরত আসে না। তো সাকিনা বেগমকে হচ্ছে আবিষ্কার করে ঢাকার ভাসান থেকে জাকিয়া বেগম নামে একজন মহিলা, উনিও একজন গৃহকর্মী। তো উনি পায় ঈদের 4 দিন আগে যে ওনার বাসার সামনে একজন মহিলা কান্নাকাটি করতেছে, এবং ওনার একটু বাংলা ভাষার কথাটার মতো বাংলার মতো না, তো উনি ভাবে বয়স্ক মহিলা হয়তো বা একটু অসুস্থ হয়ে পড়ছে এই কারণে। তো উনি ওনার বাসায় আশ্রয় দেয় ওনাকে। জাকিয়া বেগম নিজের মায়ের মতো স্নেহ করে ট্রিটমেন্ট করে। তো জাকিয়া বেগম 7 থেকে 8 দিন পরে বুঝতে পারার জন্য উনি মনে হয় বাংলাদেশি না, এবং ওনাকে তখন জিজ্ঞাসা করতে থাকে যে ওনার দেশের বাড়ি কোথায় বা কী। তখন উনি বলে ওনার বাড়ি নলবাড়ি আসাম। তো তখন ওনারা হচ্ছে আপনার এই গুগল করে কনফার্ম করার জন্য আপনার নলবাড়ি আসাম হচ্ছে একটা জায়গা, সেটা বাংলাদেশের বাইরে। তখন তারা হচ্ছে মিডিয়া যোগাযোগ করে বিবিসি একটা রিপোর্ট করে। তখন যখন বিবিসি রিপোর্ট করে তখন বাংলাদেশের পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়, যেহেতু ওনাকে তখন একটা ইন্ট্রুডার হিসেবে ওনাকে আপনার আইডেন্টিফাই করছে পাসপোর্ট এবং ভিসা ছাড়া বাংলাদেশে আসছে। তো উনি জেলে থাকে, তখন আমি ওনাকে ফলো আপ করি। তো ওনার জেলের হাজিরার সময় একটা ছবি। তো আমি এরপর ওনার ফ্যামিলির সাথে যোগাযোগ করি আসামে। তো আমরা লয়ার ওনার জন্য আপনার সাপোর্ট দেওয়ার চেষ্টা করি কীরকম কী করা যায়। এটা সাকিনা বেগম হচ্ছে প্রিজন ভ্যানে যাচ্ছে, উনি মনে করেছিল যে ওনাকে জামিন দেওয়া হবে। এটা কাশিমপুর কারাগার থেকে উনি যখন মুক্তি পায়, উনি আবার ফেরত এসে বাসায় হচ্ছে হোয়াটসঅ্যাপ ওনার মেয়ের সাথে কথা বলতেছিল। তো উনি দেখেন হচ্ছে একটা হতদরিদ্র মানুষ, একটা মুসলিম মানুষ ওই ওই অঞ্চলের। ওনাকে বললো জামিনে আসে, উনি হাজিরা দিবে। ওনাকে ধরে বাংলাদেশে যতটুকু অনুমান করা যায় ওনাকে হচ্ছে ইন্ডিয়ার ধোবাউড়া বর্ডার দিয়ে আপনার হচ্ছে ময়মনসিংহের হালুয়া গেট দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে। আমি ওনাকে নানাভাবে প্রশ্ন করি যে আপনি কীভাবে বাংলাদেশে আসলেন, ঢাকায় বা কীরকম করে আসলেন। তখন উনি আমাকে বললো যেন ওনার সাথে আরও 6 জন ছিল। বিএসএফ ওনার হাতে কিছু বাংলাদেশি টাকা দেয়, বিএসএফ বাংলাদেশি টাকা দেয়, একটু রুটি দেয়, কলা দেয়, পানি দেয়, একটা পানির বোতল দেয়, পরে তুমি চলে যাও, তুমি চলে আসছো আসামে। তো ওরা উনি আর বয়স্ক মানুষ, রাস্তাঘাট চিনে উনি চলে আসে। তো উনি হাঁটতে হাঁটতে বুঝতে পারার জন্য উনি অন্য জায়গায় আসছে। এটা যে বাংলাদেশ অন্য একটা দেশ ওনার সেই বোঝারও কোনো হচ্ছে কোনো ইয়াত্তা নাই। তো যেহেতু উনি বয়স্ক মানুষ, ওনাকে মানুষ সাহায্য সহযোগিতা করে, এই গাড়িতে উঠায়। আর সবাই ভাবে যেন হয়তো একটু ওনার আলাপ একটু সিলেট বা একটু নোয়াখালী অঞ্চলের মতো মানুষ, হয়তো ওই দিকে ওনাকে ঢাকা পাঠায় দেয় আসলে। তো উনি ঢাকা আসার পর হাঁটতে 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 কীরকম করে ভাসান টেক চলে আসে। তো এটাও আমাদের হচ্ছে আপনার এই সীমান্তের ক্রাইসিসের নতুন আরেকটা আপনার অ্যাড হলো, যে এই বছর যে পরিমাণ পুশিন হয়েছে এবং যে পরিমাণ পুশিনের মাত্রা। তো আমার এক্সপিরিয়েন্স যেটা, আমি 2 সপ্তাহ আগে চুয়াডাঙ্গা গিয়ে আসলাম, সেখানে আপনার একসাথে 14 জনকে পুশিন করছে। তো ইন্ডিয়া গভর্নমেন্টের কেন যেন একটা ইগো সমস্যা আছে, যেটায় মিডিয়ার খুব বেশি অ্যাটেনশন পায় ওনাকে ওরা আর ফেরত নেয় না এবং এটাকে লম্বা করে, এবং যেটাই মিডিয়া অ্যাটেনশন পায় না এটাকে রাতে রাতে ফেরত নেয়। তো আমরা যেটা খবর পেলাম 14 জনকে বাংলাদেশে আপনার পুশিং করছে, এবং এই 14 জনই কনফার্ম করছে এরা ইন্ডিয়ান সিটিজেন। সবার কাছে আধার কার্ড আছে, ন্যাশনালিটি কার্ড আছে এবং ছবি টবি আছে। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট যখন খবর পেলো যেন ইন্ডিয়ান সিটিজেনকে তারা পুশিং করছে, তারা এগ্রি করছে যে না আমরা এদেরকে ফেরত নিব। কিন্তু কোন বর্ডার নিয়ে তারা ফেরত নেবে তারা সেটা বলে নাই, এবং তাদেরকে অন্য কারণে আমি ডিস্ট্রিক্টের নাম বলতেছি না, তাদেরকে একটা ডিস্ট্রিক্ট দিয়ে পুশিং করছে, মাঝখানে 2টা ডিস্ট্রিক্ট রেখে তারা অন্য ডিস্ট্রিক্ট দিয়ে তাদেরকে আবার ব্যাক নিচ্ছে তারা, এবং পুরোপুরি এম্বার্গো দিছে যে কোনো রকমের কোনো নিউজ করা যাবে না, কোনো সাংবাদিক থাকতে পারবে না ফুল প্রসেসের সময়। তো এই হচ্ছে আমাদের বর্ডারের অবস্থা, এই হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের অবস্থা, এই হচ্ছে আমরা কীভাবে আমাদের বর্ডারকে দেখি।
তো আমি দীর্ঘদিন ছবি তোলার কারণে ভাবতেছিলাম যে না আসলে আমার একার পক্ষে আসলে আমি কী করতে পারি, আমি তো ছবি তুলতেছি, আমি তো আসলে এটা থামাতেও পারবো না বা গল্প মানুষকে বলতে পারবো। তো আমি ভাবলাম যে না আমি তো যেহেতু ফটোগ্রাফার, আমি হয়তো বা এক্সিবিশন করতে পারি। তো এক্সিবিশন করলেও বা এর আউটকাম কী, তখন আমি ভাবলাম না আমি ট্র্যাডিশনাল গ্যালারিতে এক্সিবিশন করব না, আমি হয়তো বা কিছু রাস্তাঘাটে কিছু পাবলিক এক্সিবিশন করব, যে যেখানে মারা গেছে তার বাড়িতে বা তার বাড়ির গ্রামের কোনো বাজারে বা। তো এইভাবে আমি 2020 সাল থেকে হচ্ছে আমি এরকম এক্সিবিশন শুরু করি বাংলাদেশের বিভিন্ন বর্ডারে। গত বছর ঢাকাতে গুলশানে করলাম ইচ্ছা করে, যে ডিপ্লোম্যাটিক জোনে, যে আসলে আমরা যারা এলিট আছি, সিভিল সোসাইটি আছি, তারা আসলে বর্ডারকে কীরকম করে দেখে তাদের এক্সপিরিয়েন্স শোনার জন্য। আসলে আমার একটা বন্ধু এই একবার গল্প করতে করতে বললো যেন তুমি কি খেয়াল করছো কি না ফেলানির নামটা, আমি বললাম না খেয়াল করি নাই। বলে তোকে ফেলানির নাম ফেলানি না, তার মানে এই যাদের গল্প আমরা বলি বা যাদেরকে বলতে চাই তারা আসলে এরকম ফেলাইন না মানুষজন। তো এই ঢাকার মানুষজন বা যারা সিভিল সোসাইটির মানুষজন আছে তারা কি তাদেরকে ভালো জানে? তারা তো তাদেরকে এই গরু চুরি করে বা এই কসমেটিক্স নিয়ে আসে এই ট্রেডার হিসেবেই জানে। তো এই ভাবনা থেকে আমি আসলে এক্সিবিশন করার চেষ্টা করি, আসলে যদি লোকালি মানুষজনের সাথে আলাপ আলোচনা করে ওরা আসলে বর্ডারকে কীরকম করে দেখে, স্টেটকে কীরকম করে দেখি, আমরা যেভাবে স্টেটকে দেখি ওরা কে সেভাবে দেখে কিনা। তো আমি ওই জায়গায় দেখলাম যেন ওদের চিন্তাভাবনা সম্পূর্ণই আলাদা, এবং ওদের চিন্তাভাবনা যেন আমার বাসার কাছে যদি এত বড় একটা মার্কেট প্লেস থাকে ইন্ডিয়াতে, আমি ওই মার্কেট প্লেসে কেন ট্রেড করবো না, আমাকে কেন এত টাকা দিয়ে আলছি বলতে হবে, আমি কেন ওখানে থেকে কিনে আনতে পারবো না, ওই দেশের মানুষ তো বেচতে চায়। তো তাদের কাছে হিসাব নিকাশ সোজা। তো আমরা আসলে মনে হয় এদিকে বেশি চিন্তাভাবনা করা উচিত এবং বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল ফোরামে এই প্রশ্নগুলো তোলা উচিত, এবং আমাদেরকে আসলে যেভাবে ভারতীয় ন্যারেটিভে বা যে লেন্সে দেখা হয় আমার মনে হয় ওইটাকে ব্রেক করে আরেকটু ডিফারেন্টভাবে দেখা উচিত এবং আমাদের গল্প আমাদেরই বলা উচিত। থ্যাংক ইউ সবাইকে।